নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমার যে প্রিয় দর্শকরা আছেন তাদের কাছে আমি প্রথমেই অনুরোধ করছি যে আপনারা আমার ভিডিও দেখছেন, মনোযোগ দিয়ে দেখছেন। গতকালের রেখাপাত্রর ভিডিওতে আমার একটি সামান্য ভুল হয়েছিল, বসিরহাট লোকসভা কেন্দ্রটা মেনশন করা উচিত ছিল, আমি তার বদলে সন্দেশখালী বলেছিলাম। সেটা আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন, খুব ভালো লাগছে। আপনারা খুঁটিয়ে ভিডিওটা দেখেন, শোনেন এবং সেটা কমেন্ট করে জানান, আমার খুব ভালো লাগছে। দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ যে আপনারা যারা প্রথমবার ভিডিও দেখছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি একটু উৎসাহ পাই আরো ভালো ভিডিও বানানোর জন্য। তো আসি আজকের বিষয়, সেটা হলো যে দিলীপ ঘোষ যা পারেননি সেটা করে দেখালেন যে তার স্ত্রী রিঙ্কু ঘোষ বা রিঙ্কু মজুমদার যাই বলেন। কারণ হচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর আকচি বঙ্গ বিজেপিতে নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই চলছে ওদের মধ্যে একটা মধুর সম্পর্ক, অনেকে বলেন যে ঠান্ডা লড়াই। তো দিলীপ ঘোষের যখন লোকসভা ভোটের সময় আসন পরিবর্তন হলো, বিজেপির অন্দরে সবাই জানতেন যে তার পেছনে হাতযশ কার। দিলীপ ঘোষ ক্ষোভ দেখিয়েছিলেন হেরে যাওয়ার পরে, কিন্তু কোনোদিন তিনি কারোর নাম বলেননি। আমি বলছি যে তিনি শুভেন্দু অধিকারীর নাম করে কিছু বলেননি যে শুভেন্দু অধিকারী কলকাঠি নেড়ে আমাকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে সরিয়ে দিয়েছেন। বা যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন গিয়েছিলেন দিলীপকে নিয়ে, যখন সমালোচনা হয়েছিল, তারপরের দিন দিলীপ ঘোষ অনেকগুলি কথা বলেছেন যে মমতা ব্যানার্জির আঁচলের তলায় দাঁড়িয়ে কারা রাজনীতি করেছে, তৃণমূলের উচ্ছিষ্ট কারা খেয়েছেন, এখন এসে বিজেপির উচ্ছিষ্ট খাওয়ার চেষ্টা করছেন। তখনও কিন্তু মমতা ব্যানার্জি কালীঘাটে মানে আঁচলের তলায় থেকে রাজনীতি করেছেন, কোনোদিন শুভেন্দু অধিকারীর নাম বলেন, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি শুভেন্দু অধিকারীকে বলছেন, নাম ধরে কিছু বলেননি, বা অধিকারী পরিবার বা কাঁথির অধিকারী পরিবার এসব ধরে কিছু বলেননি। কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী কিন্তু বলে ফেলেছেন হচ্ছে শুক্রবার দিন যে অধিকারী পরিবারের পরিবারতন্ত্র নিয়ে তিনি আঘাত এনেছেন। কারণ আপনারা জানেন যে বিজেপি যে তৃণমূলকে পরিবারতন্ত্রের কথা বলে, অভিযোগ তোলে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই সবকিছু কন্ট্রোল করে। পাল্টা তৃণমূলে হচ্ছে বিজেপির সর্বভারতীয় সমস্ত নেতাদের, নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে নেই, অমিত শাহ ছেলে আছে, তিনি রাজনীতিতে নেই, কিন্তু তিনি অন্যভাবে অন্য জায়গায় শীর্ষ জায়গায় স্তরে আছেন। বিসিসিআই সচিব হয়েছেন, এখন আইসিসির বলে প্রধান, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের। তো এইসব নিয়ে আছে। তৃণমূল পাল্টা হচ্ছে কাজের ছেলে মেয়েরা, রাজনাথ সিং থেকে শুরু করে বলুন, সুষমা স্বরাজ, আরো প্রায় 16-17 জন নেতা যাদের ছেলে মেয়েরা এমপি এমএলএ হয়েছেন, তৃণমূল সেসব পরিবর্তনের অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে। কিন্তু বাংলাতে এই অধিকারী পরিবারের পরিবারতন্ত্র, এইটা নিয়ে একেবারে দিলীপ ঘোষের স্ত্রী কিন্তু পরিষ্কার হচ্ছে শুভেন্দুকে আঘাত এনে দিলেন। তিনি এবার বিধানসভায় টিকিটের জন্য আবেদন করেছিলেন। দিলীপ ঘোষ সদরে টিকিট পেয়েছেন, খড়গপুর সদরে, কিন্তু রিঙ্কু টিকিট পাননি। তো রিঙ্কু সেই ক্ষোভ ছিল, সেই রিঙ্কু ক্ষোভের জন্য হচ্ছে শুভেন্দু অধিকারী মানে অধিকারী পরিবারের কথা বলেছে। যেহেতু শুভেন্দুর ভাই হচ্ছে এমপি শুভেন্দু অধিকারী, শুভেন্দু নিজে নন্দীগ্রামের বিধায়ক বিজেপির, এবং তার আরেক ভাই দিব্যেন্দু অধিকারীকে এবার এগরাতে টিকিট দেওয়া হয়েছে। মানে একই পরিবারের দুজন বিধানসভায় টিকিট পেয়েছেন, একজন লোকসভার সাংসদ। পাশাপাশি অর্জুন সিং, তিনি তার ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিং, এবং অর্জুন সিং এবার নোয়াপাড়াতে টিকিট পেয়েছেন। তো সেই নিয়ে আঘাত এনেছেন রিঙ্কু। তো রিঙ্কু কি বলেছেন আমি আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই, শুনুন রিঙ্কু কি বলেছেন। আমি এখানেই অনেকগুলো বছর এফোর্ট সাপোর্ট দিয়ে এসেছি। তো এখানে অন্য বিধানসভা থেকে কেউ এসে হয়েছে, আর তার একটা ব্ল্যাক স্ট্যাম্প আছে, ঠিক আছে, ফিনান্সিয়ালি সে অ্যাকিউজড আছে। তো সে কি করে ক্যান্ডিডেট হলো, এটা আমার একটা প্রশ্ন রইল। তারপরে পরিবারতন্ত্র দেখছি যে বলেছিল একই ফ্যামিলি থেকে হবে না। জাস্টিফিকেশনটা হলে সকলের জন্যই সেম অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত, সেটা জায়গায় জায়গায় কেন মিসম্যাচ হচ্ছে? আছে অনেক সিং পরিবার আছে, অধিকারী পরিবার আছে, তারা তো উচিত ছিল না, ঠিক আছে আমার পরিবার থেকে আমি 4 জনকে দেবো, অমুকের পরিবার থেকে যখন এত প্রশ্ন উঠলো, হ্যাঁ তার হাজব্যান্ডও যখন বললো, তাহলে ঠিক আছে, তার জন্য আমরা কনসিডার করা উচিত। আর আমি তো আজকে হঠাৎ করে হাউসওয়াইফ হয়েছি দাবি করছি তা তো নয়, আমার তো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল আইডেন্টিটি এন্টাইটি ছিলই। শুনলেন তো, এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিঙ্কু ঘোষ যেটা বলেছেন শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার দিয়ে, এটা পরিষ্কার বিজেপিতে তার অধিকারী পরিবারের একাধিক লোক টিকিট পাওয়ার অন্য কেউ নেই শুভেন্দু অধিকারী ছাড়া। পরিষ্কার শুভেন্দুর নামটা না নিল, অধিকারী পরিবার বললেই বোঝা যায়। এবং সিং পরিবার মানে অর্জুন সিং এর পরিবারকে ইঙ্গিত করেছেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে, অনেকে বলছেন যে এটা রিঙ্কুর নয়, এটা অন্যদের মদত আছে। সেটা তো হয়তো দিলীপ ঘোষের মদত থাকতে পারে, কি সমীর ভট্টাচার্যদের মদত আছে। শুভেন্দু কোনোভাবে হয়তো ভাইয়ের টিকিটটা ম্যানেজ করেছে, নিজে তো পাবেনি, প্রশ্ন নেই। ছোট ভাইয়ের টিকিটটা হচ্ছে লোকসভার সময় ম্যানেজ করেছিলেন।
তো এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরিবর্তনের কথা বললে হচ্ছে শুভেন্দু অধিকারী রেগে যান। তিনি বারে বারে হচ্ছেন বলেন যে তৃণমূল হচ্ছে কোনো রাজনৈতিক দল না, ওটা হচ্ছে কালীঘাটে ব্যানার্জি পরিবারের হচ্ছে কোম্পানি, সেই কোম্পানির মালিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার ছোট মালিক হচ্ছে তার ভাইপো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই কোম্পানির মালিকরা যা বলবেন তারাই নাকি হচ্ছে এই এমপি এমএলএ যারা নেতারা আছেন তাদেরকে সব কথা শুনতে হয়। তো পরিবর্তনের অভিযোগ শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই করেন তৃণমূলে মমতা অভিষেককে নিয়ে। এবার তার বাড়ি থেকেও দুজন টিকিট পেয়েছেন, একজন এমপি তো রয়েছেন। তো এবার তাকে হচ্ছে সেইটা হজম করতে হবে। হজমটা কার মারফত হলো এটা তৃণমূল বললো না, এটা বললো বিজেপিরই হচ্ছে একজন বিধানসভার প্রার্থী, তার স্ত্রী এবং প্রাক্তন রাজ্য সভাপতি। তো শুভেন্দুকে এখন এগুলো হজম করতে হবে, কিছু করার নেই। শুভেন্দুকে এটা হজম করতে হবে বা অর্জুন সিংকে হজম করতে হবে। অর্জুন সিংহ মাঝে মধ্যে এরকম বলে টলে থাকেন পরিবর্তন তদন্তের কথা, কিন্তু তিনি হচ্ছে বোঝালেন যে তারাও এর বাইরে নয় বা বঙ্গ বিজেপি এর বাইরে না, তাদের মধ্যে পরিবর্তন তো একেবারে সুন্দরভাবে বিছিয়ে রয়েছে। তো এবার আসি যে শ্রমিক ভট্টাচার্যের কথায়। শ্রমিক ভট্টাচার্য হচ্ছে এবার খুব জেরবার, সভাপতি প্রথমবারে, তারপরে এরকম একটা হাই ভোল্টেজ ইলেকশন। তো সেই ইলেকশনের টিকিট বিলি বন্টন হয়েছে, দু দফায় ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে, এখন 38 জনের বাকি আছে। তো ক্যান্ডিডেট লিস্ট বেরোনোর পরেই হচ্ছে আলিপুরদুয়ারে যে ব্যাপক ঝামেলা, বিক্ষোভ, চেয়ার ভাঙচুর হচ্ছে, আগুন টাগুনে জ্বালানো হয়েছিল। তারপরে বৈষ্ণবনগরের প্রার্থী তিনি নাকি আবার বাংলাদেশি বহিরাগত। সেখানকার লোকজন বলছে যে মোদিজি বহিরাগতকে তাড়াবেন বলছেন বাংলা থেকে, ওদিকে বহিরাগতকে প্রার্থী করে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিজেপি কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীরাই হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন। একইভাবে রানাঘাট দক্ষিণেও বিক্ষোভ হয়েছে। রানাঘাট দক্ষিণও সেখানে যে প্রার্থী দেওয়া হয়েছে তারা সে প্রার্থীকে মেনে নিতে পারছেন না। কালনাতে বিক্ষোভ হয়েছে, বহিরাগত প্রার্থী বলে আগুন টাগুন জ্বালানো হয়েছে। তো এরকম চলছিল। পূর্ব মেদিনীপুর বাদ যায়নি, শুভেন্দুর জেলায় সেখানে মহিষাদলে, খেজুরিতে, ভগবানপুরে হয়েছে। শুভেন্দু অধিকারী গিয়ে আবার সেগুলো ম্যানেজ করার চেষ্টা করেছেন। মহিষাদলে গিয়েছেন, যিনি প্রার্থী হওয়ার কথা ছিল তিনি দল ছেড়ে দেবেন, এরকম একটা অবস্থা হতে তার বাড়িতে গিয়ে কথাবার্তা বলেছেন। তো যেটা হয়েছে শুক্রবার দিন হচ্ছে আমাদের একবারে কলকাতা সল্টলেকের অফিসে গিয়ে হচ্ছে 5-6টা বিধানসভার কেন্দ্রের কর্মীরা গিয়ে হচ্ছে একেবারে জোরদার বিক্ষোভ শুরু করে দেন এবং বাধ্য হয়ে হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে থেকে মিটিং ছেড়ে বেরিয়ে এসে শ্রমিক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি এনারা সব বেরিয়ে এসে কর্মীদের শান্তটান্ত করার চেষ্টা করেন। সেখানে হচ্ছে মূলত হচ্ছে বেলেঘাটা, এন্টালির এইসব প্রার্থী নিয়ে। বেলেঘাটা তো বিস্তর অভিযোগ যে এই প্রার্থী দিয়ে আমরা কি করে লড়বো, এটা সম্ভব না। তো ওখানে যিনি গতবার বিধানসভা ভোটের পরে খুন হয়েছিলেন এক কর্মী, তার ভাই বিস্তর অভিযোগ করেছেন যে এইসব প্রার্থী কেন দেওয়া হয়েছে, যে এলাকার মানুষ, বিজেপির এলাকার যারা কর্মীরা আছে তারা চাইছেন না, জোর করে তাদের চাপিয়ে দেওয়া হয়েছে। একইভাবে এন্টালি লোকজন গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। শুধু এন্টালি বেলেঘাটা না, কলকাতার শ্যামপুকুর, টালিগঞ্জ, যাদবপুর কেন্দ্র নিয়েও বিজেপি কর্মীদের বিক্ষোভ হয়েছে এবং তারাও হচ্ছে অসন্তোষ প্রকাশ করেছেন। এবার আসি ধরুন উত্তরবঙ্গের নাগরাকাটা, জলপাইগুড়ি সদর, এদিকে রানাঘাট সাংগঠনিক জেলার হচ্ছে হরিণঘাটা, অসীম সরকারকে নিয়েও বিক্ষোভ হয়েছে। অসীম সরকারকে বদলাতে হবে, নালে মতুয়া সম্প্রদায়ের মধ্যে কেউ বলছে আমরা নির্দল প্রার্থী দাঁড়িয়ে যাব। এই সবগুলো হয়েছে। কাটোয়াতে হয়েছে, বারাসাতে হয়েছে, বড়োয়াতে হয়েছে, খড়গ্রাম হয়েছে, ফারাক্কা, বলাগড়, সাঁকরাইল, চাকুরিয়া, করণদিঘি, ময়নাগুড়ি, এইসব জায়গা বিস্তর, মানে প্রায় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতেই হচ্ছে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। এইসব হচ্ছে প্রার্থী তারা মানেন না বা মানবেন না, এইসব নিয়ে হচ্ছে এখন শ্রমিক ভট্টাচার্য তাতে একটু জেরবার হয়েছেন। তিনি আবার এগুলোতে একটু পুলটিস দেওয়ার চেষ্টা করছেন, কারণ বলছেন যে পার্টির সিদ্ধান্ত, পার্টি যেটা করেছে সেটা সকলকে মেনে চলতে হবে। এইসব বলাটার পর এদিকে বনগাঁতে আবার মতুয়াগড়ে আরেক সর্বনাশ হয়েছে। সেখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন বলেছেন যে সংঘাধিপতি শান্তনু ঠাকুরের মাধ্যমে মহাসংঘের সাংগঠনিক নেতৃত্বের মধ্যে থেকে কয়েকজনকে প্রার্থী করার জন্য বিজেপির কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু তা মানা হয়নি। এবার আমরা সাংগঠনিকভাবে মতুয়াদের কিছু বলছি না, তারা যা মনে করবেন, যাকে খুশি তারা ভোট দেবেন। তো তিনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন। এবার তারা যদি হুইপটা না দেন যে মতুয়াদের বা মতুয়া মহাসংঘের সঙ্গে যারা জড়িত, যে আপনারা বিজেপি প্রার্থীকে ভোট দেবেন, বিজেপি প্রার্থীকে জেতাবেন, সেটা যদি না বলেন, তাদের যদি স্বাধীন ভাবে ছেড়ে দেওয়া হয় যে আপনারা নিজেদের খুশি মতো দেবেন, তারা যদি তৃণমূলকে দেয় তো অনেক ক্যান্ডিডেট হেরে যেতে পারে। এইসব ধরনের বিক্ষোভ, মানে এইসব নেতারা, সাধারণ সম্পাদক এইসব কথা বলছেন। একই সঙ্গে আবার বনগাঁ 2 কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনী এবং স্বপন মজুমদার সম্পর্কে বলেছেন যে অশোক কীর্তনী আর স্বপন মজুমদারেরা মতুয়া সেজেছেন বলেও সুখেন্দ্রনাথ হচ্ছে অভিযোগ করেছেন। তো যাই হোক, এখন এইরকম চলছে। শ্রমিক ভট্টাচার্য কিভাবে সামাল দেবেন আমি জানি না।
এদিকে রিঙ্কুর ক্ষোভ, ওদিকে বিভিন্ন জায়গাতে অ্যাসেম্বলিতে হচ্ছে এইসব ধরনের ক্ষোভ, ক্ষোভ বিক্ষোভটা চলছে। ক্ষোভ বিক্ষোভ কবে শেষ করে তারা আবার ভোটের প্রচারে নামবে। যদিও শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি একটু দার্শনিক ভাবেই বলেছেন যে অভিমান আবেগ যে থাকবে, এটাই প্রমাণ করছে একটা দল যখন সমাজে সব স্তরের মানুষকে নিয়ে লড়তে চাইছে, তখন চিকিৎসক থেকে শুরু করে গৃহবধূ সবাই বিজেপির প্রার্থী হতে চাইছেন। একমাত্র লক্ষ্য একজোট হয়ে তৃণমূলকে হারানো। শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছেন যে কোথায় গেছে বিস্ফোরণটা, কি হয়েছে, কোথায় কোথায় হচ্ছে এইসব ক্ষোভ। আসলে ক্ষোভ বিক্ষোভের অনেকগুলো কারণ আছে, শুধু প্রার্থী হওয়া না। এবার তাদের গোষ্ঠী থাকে, ইনি প্রার্থী হলেন, টাকা পয়সা তো তিনি পাবেন, আমরা যদি তার গোষ্ঠী না হয় তাহলে আমরা হচ্ছে একটু স্বাদ থেকে বঞ্চিত হব, এগুলো তো ব্যাপার থাকে। বিজেপি মোটা টাকা খরচা করবে, কর্মীরাও জেনে গেছেন যে দিল্লি থেকে প্রভুরা 100 কোটি টাকা পাঠাবে, এক একটা কেন্দ্রতে মানে কয়েক কোটি টাকা করে তারা পাবে। তো যদি আমার মনোমতো আমাদের গোষ্ঠীর লোক যদি প্রার্থী না হয়, অন্য কেউ যদি হয়ে পড়ে, তাহলে সেখানে তো হচ্ছে লাভের গুড়টা একটু পাওয়া যাবে না। তো এইসবই আর কি সমস্যা। সমস্যা তো অন্য কোনো ব্যাপার নয়, এসব তো নীতিগত নয়। অনেক আবার অন্যরকম ভাবে বলছে, এবার আমাদের বিস্তর হচ্ছে সম্ভাবনা ছিল এই প্রার্থী হওয়াতে আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে গেল। আসলে সম্ভাবনা হচ্ছে আমাদের যে যে একটু মানে দুই চালানা যেগুলো আসার কথা পকেটে, ভোটের সময় তো ভালোই আসে, তো সেগুলোর সম্ভাবনাটা কমে গেল। এটাই হচ্ছে মূল বিষয়। শ্রমিক ভট্টাচার্য বিস্তর ভালো জানেন এবং জানেন যে এগুলো চলতে থাকবে সব জায়গাতেই, তাই এগুলো আর কিছুই না। আমি আমার কেন্দ্রে অমুককে চাই, অমুক হলে হচ্ছে তিনি যখন টাকা পয়সা পাবেন বা পার্টি থেকে যখন টাকা পয়সা আসবে তারা আমরা ভাগ বাটোয়ারা করে নিতে পারবো, কিছু খরচা করবো, কিছু নিজেদের জন্য রাখবো, এই তো বিষয়টা চলে। বিস্তর টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা, জলের মতো টাকা আসবে। শুধু শুরু হবে একটা বুথে 20,000 টাকা দিয়ে দেওয়া হলো যে তোরা ভাই দেয়াল টেয়াল লে, তো এরকম টাকা খেপে 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 টাকা আসবে। তো সেই টাকা সবটা খরচা হয় না, তো সেই টাকার ভাগাভাগি নিয়ে মেন গোলমালটা, নিজেদের লোক না হওয়াতে একটু অসুবিধা। জানি না এখন 38 জনের প্রার্থী তালিকা বাকি আছে। শ্রমিক খুব চিন্তায় পড়েছেন, কারণ হচ্ছে পানিহাটি কেন্দ্র নিয়ে সেখানে এক ডাক্তারকে ঠিক করেছিলেন দেবেন বলে, তারপরে সেটা শুনে আবার পানিহাটির অভয়ার মা বাবা আবার রেগে গিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে অভয়ের বাবা মাকে সেখানে প্রার্থী করা হবে। এগুলো আবার সেট ফেট করতে হবে, আবার নতুন করে আরো কিছু নাম টাম এসছে, তাদেরকে নাম টাম ঢোকাতে হবে। এগুলো সব বিভিন্ন রকম ওইসব ম্যানিপুলেশন হয় না, একে ওখানে দিতে হবে, ওখানে দিতে হবে। তো এগুলো সব পেন্ডিং রয়েছে। সোমবার দিন শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে ডাকা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসার জন্য, তৃতীয় তালিকাটাকে আবার তৈরি করার জন্য। যাই না তৃতীয় তালিকা বেরোনোর পর আবার কোথায় বিক্ষোভ টিক্ষোভ হবে, এগুলো এখন চলতে থাকবে। মূল হচ্ছে যে মাল আসবে ভালো উপর থেকে, দিল্লি থেকে, সেই ভাগটা নিতে হবে। সেই ভাগের লড়াই, আর কিছুই না। দেখা যাক এরপরে আরো কি হয়। সোমবারের পরে কবে তালিকা বেরোনোর পর আবার কি কি চিত্র দেখতে পারবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।